এই যে কাঠমোল্লারা, এদের আমি কামাছা বলি, কাঠমোল্লা মাদ্রাসা ছাপ, সংক্ষেপে কামাছা। এই কামাছারা তাতে আরো সাহস পেয়ে গেছে এবং একেবারে লাফিয়ে উঠে লুঙ্গি তুলে হিন্দুদের পেছনে লেগে আছে। এরকম পরিস্থিতি পাকিস্তানেও নেই, বাংলাদেশে আজকে যা দাঁড়িয়েছে এটা স্বাভাবিক। তার কারণ কতগুলো যে বললাম যে কতগুলো মৌলবাদী জেহাদি তালিবানি সংস্থার একটা সমষ্টি দেশটাকে চালাচ্ছে। মানে এরা কিছুতে থামবে না আর কি, এদের একদম লাঠৌষধি ছাড়া আর কোনো উপায় নেই, মেরে পাট করে দিতে হবে। সে খালি দাঁতও নেই, দাঁত মানে এমনি মুখ ফোকলা মুখ বার করে হাসছে আর বলছে না না কিছু হয়নি, অথবা কিছুই বলছে না আর কি। অতএব ইউনুস সরকার বলে কিছু নেই, ইউনুস একটা হাবালক, এদের হাতের ক্রীড়নক। মোহাম্মদ ইউনুস একটা ফুটবল, হেজবুত তাহরির ওকে এক লাথি মারছে, ও গিয়ে পড়ছে আনসারুল্লাহ বাংলা টিমের কাছে, আনসারুল্লাহ বাংলা টিম একটা লাথি মারছে, ও গিয়ে পড়ছে হেফাজতে ইসলামের কাছে। অতএব মোহাম্মদ ইউনুসের কিচ্ছু এসে যায় না, মোহাম্মদ ইউনুস কিছুই না। বাংলাদেশ সেনাবাহিনীর আজ পর্যন্ত কৃতিত্ব শুধু হচ্ছে নিজের দেশের রাষ্ট্রনায়কদের খুন করা, একটা গরু চুরির উকিল ক্লাসের লোক। এটা স্বাভাবিক, কারণ বাংলাদেশে বর্তমানে তো কোনো সরকার নেই, সরকার বলতে যারা আছে সেটা একটা মৌলবাদীদের সমষ্টি। এরা মৌলবাদী জেহাদি তালিবানি যা বলো, এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে হিন্দু মারা। কারণ হিন্দুরা সংখ্যায় কম ওখানে, এবং এখন পর্যন্ত হিন্দু মারলে ওদের দিকে কোনো বিপদ ধেয়ে আসবে এরকম কিছু দেখা যায়নি। অতএব আর পায় কে, মানে যেখানে যা পাচ্ছে যত রকমভাবে পারছে হিন্দুদের নিধন করছে, অত্যাচার করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তাদের অন্য নানা রকমভাবে হ্যারাস করছে, কিচ্ছু বাকি নেই। অতএব এইটাই হচ্ছে গিয়ে স্বাভাবিক এবং এইটাই প্রত্যাশা করা গেছিল। এখন এটা থামবে যদি ভারতের তরফ থেকে কোনো একটা পদক্ষেপ নেওয়া হয়, এখনো পর্যন্ত সেরকম পদক্ষেপ দেখা যায়নি। তার ফলে এই যে কাঠমোল্লারা, এদের আমি কামাছা বলি, কাঠমোল্লা মাদ্রাসা ছাপ, সংক্ষেপে কামাছা। এই কামাছারা তাতে আরো সাহস পেয়ে গেছে এবং একেবারে লাফিয়ে উঠে লুঙ্গি তুলে হিন্দুদের পেছনে লেগে আছে। স্যার, আদালতে দাঁড়িয়েই হুমকি দিচ্ছেন এক অংশের আইনজীবী অন্য অংশের আইনজীবীদের যে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে যদি সওয়াল করা হয় তাহলে গণপিটুনি দেওয়া হবে। পরিস্থিতিটা এমন হয়েছে যে হিন্দুদের বিচার পাওয়ারই কোনো অধিকার নেই, সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে হিন্দুদের। এরকম পরিস্থিতি পাকিস্তানেও নেই, এরকম পরিস্থিতি পাকিস্তানেও নেই, বাংলাদেশে আজকে যা দাঁড়িয়েছে এটা স্বাভাবিক। তার কারণ কতগুলো যে বললাম যে কতগুলো মৌলবাদী জেহাদি তালিবানি সংস্থার একটা সমষ্টি দেশটাকে চালাচ্ছে। এদের মধ্যে আছে আনসারুল্লাহ বাংলা টিম, এদের মধ্যে আছে হিজবুত তাহরির, এদের মধ্যে আছে হেফাজতে ইসলাম, এদের মধ্যে আছে জামাতে ইসলামী এবং আছে বিএনপি যেটা একটা রাজনৈতিক দল। বাকিগুলো সব ওই তোমার টেররিস্ট আর কি, আতঙ্কবাদী সংস্থা। তো এদের তো কোনো কিছুতে থামবার কোনো কারণ নেই। উকিলদের মারবে সেটার বড় কথা কি আছে, কারণ উকিল কেউ ওর হয়ে দাঁড়ালে, চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুর হয়ে দাঁড়ালে যে একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যাবে যে তিনি কোনো অপরাধ করেননি, এই সমস্ত বিশ্বাসঘাতকতা, ট্রিজন ইত্যাদি এগুলো মিথ্যে কথা, সেটা যাতে না বেরিয়ে আসে সেটার জন্যই এই জব করছে। জজকেও ভয় দেখিয়েছে, অন্য সকলকে ভয় দেখিয়েছে। অতএব কোনো মানে এরা কিছুতে থামবে না আর কি, এদের একদম লাঠৌষধি ছাড়া আর কোনো উপায় নেই, মেরে পাট করে দিতে হবে। পাকিস্তানের সুরে ভারতকে হুমকি দেওয়ার স্পর্ধা দেখাচ্ছে বাংলাদেশ, এবং ইউনুস সরকার এগুলোকে প্রশ্রয় দিচ্ছে, মৌলবাদীদেরকে মদতও দিচ্ছেন। প্রশ্নটা হচ্ছে যে ইউনুস সরকার কি এটা বুঝতে পারছেন না যে বিষয়টা গোটা পৃথিবীর কাছে পরিষ্কার হয়ে গেছে যে তারা কিভাবে ভারতে মানে হিন্দু নিধন করছেন, এরপরেও এইরকমভাবে হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, তাদেরকে সাংবিধানিক অধিকার পেতে না দেওয়া, এই বিষয়টাকে তিনি প্রশ্রয় দিয়ে যাচ্ছেন? তুমি একটা খুব গোড়াই ভুল করছো, ইউনুস সরকার বলে কিছু নেই, ইউনুস একটা হাবাগোবা লোক,
তাকে আমেরিকান ডিপ স্টেট চুলের মুঠি ধরে ওইখানে বসিয়ে দিয়েছে। সে আল্লাদে আটখানা, বাপরে বাপ, সে একে তো নোবেল প্রাইজ পেয়েছে, একে ওকে তাকে ধরে, তার ওপরে তাকে বাংলাদেশের মাথায় বসিয়ে দিয়েছে। তার কোনো দায়িত্বও নেই, তার কোনো কর্তব্যও নেই, সে খালি দাঁতও নেই, দাঁত মানে এমনি মুখ মুখ ফোকলা মুখ বার করে হাসছে আর বলছে না না কিছু হয়নি, অথবা কিছুই বলছে না আর কি। অতএব ইউনূস সরকার বলে কিছু নেই, ইউনূস একটা হাবালক, এদের হাতের ক্রীড়নক। আর সরকারটা হচ্ছে কতগুলো ওই যেটা বললাম ওই তালিবানি টাইপের কিছু সংস্থার, কিছু আতঙ্কবাদী সংস্থার, তারা যা ইচ্ছে তাই করছে। তারা কি সারা পৃথিবীর মতামত কি হলো তাতে তাদের কি এসে যায়, ইউনূসের বা কি এসে যায়? স্যার, যারা ভারতের পতাকায় পা দিয়েছে তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্র একেবারে চুপ করে বসে আছে। আপনি এক্ষুনি বললেন যে লাঠৌষধি হচ্ছে এদের জন্য একমাত্র ওষুধ, কিন্তু সেই রকম কোনো স্টেপ তো দেখা যাচ্ছে না যে ভারত সরকার নিচ্ছে বা বলছে। এই প্রশ্নটা তুমি ভারত সরকারকে করো, আমি কি করে জানবো? আমি এখন রাজনীতির মধ্যেও নেই, আমি এখন কোনো রকম সক্রিয় ভূমিকায় নেই, অতএব তুমি এই প্রশ্নটা ভারত সরকারকে গিয়ে করো। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছেন জামা মসজিদের শাহী ইমাম। হিন্দুদের ওপর অত্যাচার হামলা বন্ধ করতে হবে, ইউনূসকে কড়া বার্তা সৈয়দ আহমেদ বুখারীর, কি বলবেন? এসবগুলো খুব কথার কথা আর কি। সৈয়দ আহমেদ বুখারী খুব ভালোই জানে যে ও কি বললো তাতে কিছু এসে যায় না, কিন্তু ও এইসব কথা বললে পরে ও কত সেকুলার সেটা প্রমাণ হবে, অতএব এইসব কথা বলছে আর কি। এগুলো কিছু, এর কোনো গুরুত্ব নেই, তাৎপর্যও নেই। মুক্তি আন্দোলনে জয় বাংলা স্লোগানও নিষিদ্ধ করতে চাইছেন মোহাম্মদ ইউনূস, এবং সে কারণেই জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেদেশের সুপ্রিম কোর্টে। এত সহজে ভাষা আন্দোলনের গৌরবময় অধ্যায় এবং সেখানে ভারতের অবদানকে মুছে ফেলতে পারবেন মোহাম্মদ ইউনূস? হ্যাঁ, পারবে না কেন? মোহাম্মদ ইউনূস কিছুই করবে না। মোহাম্মদ ইউনূস একটা ফুটবল, হেজবুত তাহরির ওকে এক লাথি মারছে, ও গিয়ে পড়ছে আনসারুল্লাহ বাংলা টিমের কাছে, আনসারুল্লাহ বাংলা টিম একটা লাথি মারছে, ও গিয়ে পড়ছে হেফাজতে ইসলামের কাছে। অতএব মোহাম্মদ ইউনূসের কিচ্ছু এসে যায় না, মোহাম্মদ ইউনূস কিছুই না। এই যে আতঙ্কবাদী সংস্থাগুলো আছে এরা সব রাজাকার ছিল। 1971 সালে এদের বাবা ঠাকুরদারা সব হিন্দু খুন করেছিল, শুধু না, যে এই রায়ের বাজারে যে হত্যাকাণ্ড হয়েছিল ঢাকাতে, তারপরে অন্য বিভিন্ন জায়গায় এই চুকনগরে যে গণহত্যাকাণ্ড হয়েছিল, এগুলো সব এরাই সংগঠিত করেছিল। এরাই পাকিস্তানি সেনাবাহিনীকে ডেকে ডেকে হিন্দু নিধন করিয়েছিল বা অন্যান্য জাতীয়তাবাদী মুসলিমকে নিধন করিয়েছিল। অতএব এরা করতেই পারে, এদের মুছবার ব্যাপারে কোনো, ইতিহাস মুছে ফেলবার ব্যাপারে এদের কোনো ভূমিকা নেই। খালেদা জিয়া পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং দুজনের মধ্যে কুশল বিনিময় হলো বলে খবর পাওয়া যাচ্ছে। খালেদা জিয়া মানে বয়স তিনকাল গিয়ে এককালে ঠেকে গেছে, শরীর জর্জরিত, ও বেচারাকে কোনো দোষ দেওয়া যায় না, উনি কিছুই করতে পারছেন না। উনি গেছেন, ওরা কুশল বিনিময় করেছেন, ফিরে এসছেন বাড়িতে, এসে হাঁপাচ্ছেন, এই ওর কি ব্যাপার। একদিকে বাংলাদেশে পিস কিপিং ফোর্স পাঠানোর দাবি করছেন, আবার অন্যদিকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদেরকে জামাই আদর দিচ্ছেন। আর কত দ্বিচারিতা দেখাবে আমাদের শাসক দল? এতে আশ্চর্য হচ্ছে, তৃণমূল কংগ্রেস যে ভোটে জেতে তার কারণ হচ্ছে তারা 30% মুসলমানের ভোট আঁচলে বেঁধে নামেন মাননীয়া, তো তিনি তো মুসলমানদের চটাতে পারেন না। এদিকে তো মানুষকে দেখাতে হবে তিনি কত সেকুলার, তিনি এখন দু নৌকোয় ব্যালেন্স করে ভালোই চালাচ্ছেন। আর তা এর ফলে ওর যে দুর্নীতি, চুরি চামারি যে সমস্ত ঘটনা আছে, আরজিকর ঘটনা এগুলো সব চাপা পড়ে যাচ্ছে, ওর তো সোনায় সোহাগা। স্যার, দেশ নিয়ে ভয়ানক আতঙ্কে খোদ বাংলাদেশিরা। এপার বাংলায় আসা বাংলাদেশিদের দাবি, ভারত যদি রফতানি বন্ধ করে দেয় তাহলে সেক্ষেত্রে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। ইউনূস কি এটা বুঝতে পারছেন না? ইউনূস সব বুঝতে পারছে, কিন্তু ইউনূস তো খেতে পাবে। ইউনূসের চিন্তা শুধু নিজে দুবেলা দুটো খেতে পেল কিনা তাই নিয়ে। ইউনূসের অসুবিধা হলেও আমেরিকায় পালাবে, ওর আমেরিকায় ওর বাবারা আছে, ওর ক্লিন্টন পরিবার আছে, তারপরে তোমার বারাক ওবামা আছে, এরা আছে, 20শে জানুয়ারি পর্যন্ত আছে। অতএব এর মধ্যে যা করবে তারপরেও আমেরিকায় পালাবে। যুদ্ধের হুঙ্কার দিচ্ছে বাংলাদেশ সেনাপ্রধান এবং যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাকে। শোনো, বাংলাদেশ সেনাবাহিনীর
আজ পর্যন্ত কৃতিত্ব শুধু হচ্ছে নিজের দেশের রাষ্ট্রনায়কদের খুন করা। শেখ মুজিবের পুরো পরিবারকে খুন করেছে বাংলাদেশের সৈন্যরা, তারপরে খালেদ মোশাররফকে খুন করেছে, জিয়াউর রহমানকে খুন করেছে, তারপর জিয়াউর রহমানের হত্যাকারীকেও খুন করেছে, কি নামটা ভুলে গেলাম, আরও এদিক ওদিক প্রচুর খুন করেছে। এই একটা জিনিসই বাংলাদেশের সেনাবাহিনী পারে। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী এটা মানে কলকাতার যে কোনো পাড়ার গুন্ডার দলের চেয়ে বেশি কিছু নয় আর কি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলতে শোনা যাচ্ছে হাম দো হামারা দো নয়, হামারা চার চাইছেন তিনি। তিনি বলছেন যে গ্রাম বাংলায় হিন্দু মুসলিম সবাই চায় তাদের সন্তান থাকুক, এই নিয়ে আমরা গর্বিত। চীনের সঙ্গে লড়াই করতে গেলে তাদের সমসংখ্যক জনসংখ্যা থাকতে হবে, তাই হাম দো হামারা দো নয়, হাম দো হামারা চার হওয়া দরকার। এই কাঠমোল্লাটার কথায় আমি কোনো গুরুত্বই দিই না। ও মমতার ভরসায় বেঁচে আছে, মমতার ভরসায় এই সমস্ত প্রলাপ বকে বেড়াচ্ছে। যেদিন মমতা ওর কাছ থেকে সমর্থন সরিয়ে নেবেন সেদিন এই কাঠমোল্লা বসে যাবে, ওর মসজিদে ঢুকে যাবে। অতএব ওকে কোনো গুরুত্বই আমি দিই না। একটা শেষ প্রশ্ন করব স্যার, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেখানে নামাজ পড়বে সেটাই ওয়াকফ সম্পত্তি, কি বলবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জীবনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি করে মাননীয়াকে বেশি তেল দেয়া যায়। এই ব্যাপারে মদন মিত্রর সাথে ওর খুব লড়াই চলছে। মদন মিত্র আপাতত জিতছে, তো মদন মিত্র এখন জেতার ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একেবারে মাথা খারাপ হয়ে গেছে। একটা নতুন কিছু বার করতে হবে। নতুন কিছু বার করতে হলে ওই যে 30% ভোট আঁচলে বেঁধে নামেন মাননীয়া, তাকে সেই 30% ভোটকে তোল্লা দিতে হবে। সেই জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম হ্যাঁ হ্যাঁ করে কতগুলো প্রলাপ বকছে। একটা হাস্যকর, একটা গরু চুরির উকিল ক্লাসের লোক। স্যার কিন্তু তাহলে যে কথাটা বলেছেন খুব ভয়ঙ্কর কথা। আজকে যদি হাইকোর্টে বসে অথবা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বসে অথবা যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই বসে যদি 5 দিন কেউ নামাজ পড়ে, তাহলে তো সেই বাড়ি ওয়াকফে সম্পত্তি হয়ে গেল তো। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি এসবের কিছু এসে যায়? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র যেটা এসে যায় যে মমতা প্রীত হলেন কিনা, মমতা ওর দিকে তাকিয়ে একটুখানি হাসলেন কিনা, সেটা হলে পরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে সপ্তম স্বর্গে উঠে যাবেন।